হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। এখন বাজে বিকেল 4টে। আমরা টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ধরে যাব কলকাতা। বাসে করে যাচ্ছি কারণ ফেরার সময় স্কুটিটা চালিয়ে নিয়ে ফিরব। এই কারণেই রনকে নিয়ে যাচ্ছি না। দুটো বাড়ি আছে, এ বাড়ি ও বাড়ি করে ঠিক একটা দিন থেকে যাবে। আজ 5th মে 2026। আগামীকাল মানে 6th মে আমাদের বাড়ির রেজিস্ট্রেশন আছে। তাই এই দিনটাকেই আমরা টার্গেট বানিয়েছিলাম যে আজকেই শেষবারের মতো আমরা কলকাতা যাব, রেজিস্ট্রেশন করে স্কুটিটা নিয়ে চলে আসব। আর গতকাল আমাদের বড় গাড়িটাও বিক্রি হয়ে গেছে। এটাতেও আবার মনটা খারাপ। এখন সবেতেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে। ওই গাড়িটা কেনার পর থেকে আমরা যে কত চালিয়েছি, কত জায়গায় যে গেছি ওটা নিয়ে, আর এত স্মৃতি ওই গাড়িটায়, এইসব চট করে ভুলে ফেলা তো খুব মুশকিল। এটাই আমাদের লাস্ট কলকাতা আসা এবং ইন্ডিয়ার শেষ ভ্লগ এটাই। কারণ এরপরে আমি সেভাবে আর কোনো ভ্লগ বানাইনি। সব গাছেরই আমি কোনো না কোনো ব্যবস্থা করে ফেলেছি। শুধু এই গাছটা এখানে রেখে গিয়েছিলাম। এটা আমার আসলে খুব পছন্দের আর খুব মিষ্টি দেখতে। এইবারে এটাকে সাথে করে নিয়ে যাব। শাশুড়ি মা সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে যাতে আজকে রাতের মতো আর রান্না করতে না হয়। এখন তো 7টা বাজে, সব ধরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এত গরম, বাইরে রাখলেই খারাপ হয়ে যাবে। বিকেলে এত খিদে পেয়ে গিয়েছিল, বাস থেকে নেমে যখন টোটো ধরে বাড়ি ফিরছি তখনই দীপ অনলাইনে মাছের চপ অর্ডার করে দিয়েছিল, সেগুলোই এখন ডেলিভারি এলো। এর পরের ভ্লগটাই আমাদের ইন্ডিয়া টু কানাডা ট্রাভেল ভ্লগ। আমরা তো 13ই মে ট্রাভেল করছি, আজকে 5 তারিখ। এর মাঝখানের দিনগুলো যে কিভাবে আমাদের কেটেছে, গোছানো থেকে শুরু করে প্রিয় মানুষের সাথে দেখা করা, শেষ মুহূর্তের কিছু বাজার সেরে নেওয়া, সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। কলকাতা আসা যাওয়ার পাট না চোকানো পর্যন্ত আমরা শান্তিতে ব্যাগটাও গোছাতে পারছিলাম না। শেষ মুহূর্তে আবার একটা ব্যাগ, মানে একটা ট্রলি ব্যাগ, যেটা অলরেডি একটুখানি ভাঙা ছিল, সেটা পুরোটাই ভেঙে গেল এবং আবার আমাদের নতুন একটা ট্রলি ব্যাগ কিনে সেটাতে প্যাকিং করতে হলো। আমরা নিচ্ছি 6টা বড় ট্রলি, মানে চেক ইন লাগেজ, আর 3টে কেবিন ব্যাগ। আমরা পার হেড 46 কেজি করে পাবো, মানে 23 কেজি করে দুটো ব্যাগ। একটা ব্যাগেই 46 কেজি তো ধরানো সম্ভব না। ওই 6টা বড় ট্রলি ঠিক 23 কেজি করে প্যাকিং করা, মানে ওজন করার পরে যদি দেখা যায় 25 কেজি হয়ে গেছে, আবার সেটাকে খুলে সেখান থেকে জিনিস বের করে নিয়ে আবার ওজন করা, এই যে প্রসেসটা, এটা যে ঠিক কতটা ভয়ানক, এটা যারা এই ব্যাপারটার মধ্যে দিয়ে গেছে তারা ছাড়া কেউ বুঝবে না যে এই প্যাকিংটা যে কি ভয়ানক। আলু ভাজা, ডাল, মাছের তরকারি আর ভাত, এটা হলো আজকে আমাদের ডিনার। এখানেই আজকের ভ্লগটা শেষ করে দিয়েছি। সোজা চলে এলাম পরের দিন সকালের ভ্লগে। এই সোফাটা আসার পর থেকে এই কর্নারটা আমার প্রচণ্ড প্রিয় হয়ে গেছে। যতই গরম হোক, সকালে উঠে আমি এই জায়গাটায় একবার না একবার বসি। এমনিতেই আজকের দিনটা একটু অন্যরকম। আমাদের বাড়ির রেজিস্ট্রেশন আজ, আর আজকে এই বাড়িটাকে ছেড়ে আমরা চলে যাব কিছুদিনের জন্য। কয়েক বছর আর দেখতে পাবো না। তাই আজকে এই বাড়িটাকে প্রাণ ভরে দেখে নেওয়ার আরেকটা দিন। আমরা তো ফ্রিজটা কখনোই বন্ধ করতাম না, মানে যেখানেই বেড়াতে যেতাম বা বাড়ি যেতাম, সেটা 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 3 সপ্তাহ হোক, ফ্রিজ সবসময় চালু করা থাকতো। কারণ ফ্রিজ বন্ধ করে গেলে অনেক কিছু মেনটেন করতে হবে, সমস্ত জিনিস বার করে নিতে হবে, পরিষ্কার করে দরজা খুলে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ভেতরের গন্ধ না হয়। এইসব ঝামেলা এড়ানোর জন্য আমরা ফ্রিজটাকে অন করেই চলে যেতাম। আর তাছাড়া ফ্রিজে এমন কিছু জিনিসও থাকতো যেগুলো ফ্রিজের মধ্যেই ভালো থাকবে। আজকের পর থেকে যেহেতু এখন আর আসবো না, তাই ফ্রিজের সমস্ত জিনিস বার করে ফ্রিজটাকে খুলে কিছুক্ষণ রেখে দিলাম। আমরা বেরিয়ে যাওয়ার সময় বন্ধ করে চলে যাব। আজকে রিনাদির সাথেও অনেকক্ষণ গল্প করলাম অনেক কিছু নিয়ে। রিনাদিরও ভীষণ মন খারাপ, আমরা চলে যাচ্ছি। আজকে সকালে উঠেই বিছানার চাদর দুটো কেচে দিয়েছিলাম এবং সেগুলো শুকিয়েও গেছে, এবার পেতেও দেবো। সকালবেলায় পরপর এতগুলো কাজ জুটিয়ে ফেলেছিলাম যে ব্রেকফাস্ট করারই সময় হচ্ছিল না। দীপ সকালে এই সামনের দোকান থেকে রুটি আর তরকারি এনেছিল, ওটাই এখন খেয়ে নেব। এরপর স্নান করে রেডি হয়ে একেবারে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব। রেজিস্ট্রেশনের কাজ মিটে গেলে আমরা সোজা বর্ধমান চলে যাব। আমার ছোট ভ্লগে অনেকেই কমেন্ট করেছো যে তোমরা যে চলে যাচ্ছ তাহলে তোমাদের পোষ্যটির কী হবে, মানে কুট্টুসের কী হবে। তো সেটা নিয়ে ভাবলাম এই ভ্লগে কিছু কথা বলি। আমরা যখন করোনার সময় ব্যাঙ্গালোর থেকে কুট্টুসকে নিয়ে প্রথমবার বর্ধমানে আসি, তখন ওর ভীষণ অসুবিধা হয়েছিল এখানে অ্যাডজাস্ট করতে। আমরা ছিলাম তাই সামলে গেছে, কিন্তু তারপর থেকে ওই বর্ধমানের বাড়িতে ও এতটাই সাবলীল যে অন্য আর কোথাও গিয়ে ও থাকতে পারে না। আর আমার শ্বশুরমশাই ভীষণভাবে কুকুর ভালোবাসেন। টাইমে টাইমে ওদের খেতে দেওয়া, কোনো কিছু হলে ডাক্তার দেখানো, এইসবের কোনো ত্রুটি থাকে না। এরপর তো আমরা কলকাতা চলে গেলাম ভাড়া বাড়িতে। ওখানে কুকুর রাখা অ্যালাউ ছিল না। নিজের বাড়িতেও ভেবেছিলাম নিয়ে যাব, তারপর বুঝলাম যে ও এই বাড়িতেই বেশি কমফোর্টেবল। অন্য কোথাও নিয়ে গিয়ে ওকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। এই গোটা 3তলা বাড়িতে ওর একচ্ছত্র অধিকার। আমরা যখন বর্ধমানের বাড়িতে থাকি তখনও ও বাবার কাছে গিয়েই শোয়।
তবে মা বাবা হিসেবে আমরা সবসময় ওর কাছে খুবই স্পেশাল, এটা তো মানতেই হবে। আগেরবার যখন টরন্টো যাই 2022-এ, তখন ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম যে কুট্টুসকে কীভাবে নিয়ে যাওয়া যায় বা এতক্ষণ ফ্লাইটে ওর জার্নি পসিবল কিনা। ডাক্তারবাবু বলেছিলেন যে যদি সম্ভব হয় ওকে রেখে যান। হয়তো হতে পারে যে এতটা রাস্তাও সুন্দর চলেও গেল, আবার এটাও হতে পারে ওরা যেহেতু খুব ভীতু হয়, তো অনেক সময় কার্গো প্লেনের ভেতরে তো কেউ থাকে না, ওরা যেখানে যায় অনেক সময় এইসব জায়গায় ওরা সার্ভাইভ করতে পারে না। দূরত্বটা একটু কম হলে হয়তো নিশ্চয়ই আমরা কুট্টুসকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমরা নিরুপায়। ভীষণই দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম আমরা যে কী করা উচিত আমাদের। প্রচুর ইউটিউব ভিডিও দেখেছি, কেউ পজিটিভ বলছে কেউ নেগেটিভ বলছে, আমরা কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তারপরে আমার শ্বশুরমশাইও আমাদের সাহস দিলেন যে ও এখানে থাক, তোরা যা, ওর কোনো অসুবিধা হবে না। আর আমরা দুজনে আলোচনা করে দেখলাম হয়তো প্রথম কয়েকদিন ওর মানসিক একটু কষ্ট হবে, তবে ও তো বেঁচে থাকবে, ওর তো কোনো ক্ষতি হবে না। এত দূরে আমরা নিয়ে যেতে গিয়ে যদি ওর কোনো ক্ষতি করে ফেলি, তাহলে তো সারা জীবন নিজেদের ক্ষমা করতে পারবো না। এমন হয়তো অনেকেই আছেন যিনি আমার ব্লগটা দেখছেন এবং তিনি তার পোষ্যকে নিয়ে অনেক দূরে দূরে ভ্রমণ করেছেন, তবে এক্ষেত্রে তো কোনো তুলনা চলে না। তাদের মনের জোর আর আমাদের মনের জোর হয়তো সমান নয়, তাই আমরা পারিনি। তবে এই কথাটাও ঠিক যে আমাদের রেখে যাওয়ার মতো ভরসাযোগ্য একটা জায়গা আছে বলেই হয়তো আমরা রেখে যেতে পারছি, না হলে হয়তো আমাদের নিয়েই যেতে হতো, তখন যা হতো দেখা যেত। আমাদের রেজিস্ট্রেশন নির্বিঘ্নে মিটে গেছে, খুব সুন্দরভাবেই সব কিছু হয়েছে, আর সময়ও খুব একটা লাগেনি। এই ছেড়ে যাওয়ার সময়েই বাড়িটা পুরোপুরি আমাদের নামে হলো। যাকগে, রেজিস্ট্রেশন অফিস থেকে বেরিয়ে প্রথমে গাড়িটাকে খাওয়ালাম, ফুল ট্যাঙ্কি করলাম, তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, মানে আমাদের যাওয়ার রাস্তাতেই একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা দুপুরের খাবার খেলাম। খেয়ে এখন আমরা যাচ্ছি সোজা বর্ধমান। অনেকেই হয়তো স্কুটি নিয়ে কলকাতা বর্ধমান যাতায়াত করো, কিন্তু আমাদের জন্য এটা প্রথমবার। ভীষণ ভয় লাগছিল একটাই কারণে, এই রাস্তায় যেভাবে লরি বা গাড়ি যাতায়াত করে, বিশেষ করে ট্রাকগুলো, এদের এতটাই স্পিড থাকে, সামান্য কাজ দিয়ে গেলেই স্কুটি বা বাইক ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। একদম সন্ধে হয়ে যাওয়ার আগেই বেশিরভাগ রাস্তাটা কভার করে নিতে হবে, তাই আর লাবণ্যতেও দাঁড়ানো হলো না, না হলে হয়তো এক কাপ চা খেয়ে যেতাম। কিছু দূর যাওয়ার পরই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। দাঁড়িয়ে পড়লাম একটা শেডের তলায়। সেখানে আমার ব্যাগে দীপের বাড়িতে পরা দুটো জামা ছিল, একটা জামা তখন পড়েছে, আবার কিছু দূর এসে আবার বৃষ্টি নামলো, আবার ওর জামা ভিজে গেল, তারপরে আবারও ওই লাস্ট জামাটা পরে নিল। আসলে ও যেহেতু গাড়ি চালাচ্ছে, মানে সামনে আছে, তাই অল্প বৃষ্টি হলেও জামা একদম চপচপে ভিজে যাচ্ছে। আর এই সময় ঠান্ডা লাগানো যাবে না, শরীর খারাপ করা যাবে না। মৌ আজকেই একটা নিউ হেয়ার কাটিং করেছে, ওই জন্য বারবার ক্যামেরার সামনে ওর চুলগুলো দেখাচ্ছে। আজকে সকালে বাবা ওই বাড়ি থেকে রনকে নিয়ে এই বাড়িতে এসেছিল, এখানেই তারপর থেকে ও আছে। বৃষ্টিতে ভিজে এসে মায়ের হাতে গরম গরম এক কাপ চা শরীরটাকে একদম যেন তাজা করে দিল। রনকে খাওয়াতে বসলাম, আসলে আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো, আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে, খুব ক্লান্ত লাগছে, চোখগুলো করকর করছে, কোমরে ব্যথা হয়ে গেছে। সুদূর ক্যানাডায় বসে আমি এখন এই ভ্লগটা এডিট করছি, আর যখন এই দৃশ্যটা সামনে এলো, মা আমাদের সবাইকে খেতে দিচ্ছে মায়ের হাতের রান্না, তখন মনের ভেতরটা যে কেমন হলো, সেটা বাড়ি থেকে যারা দূরে থাকে তারা নিশ্চয়ই বোঝো। আমি অনলাইনে 3টে প্রেশার কুকার অর্ডার করেছিলাম, আজকেই সকালে এসেছে। আসলে ক্যানাডায় তো আর যাই হোক প্রেশার কুকার খুব একটা পাওয়া যায় না, ওরা তো এইসব ব্যবহার করে না। ইন্ডিয়ান দোকানগুলোতে পাওয়া যায়, কিন্তু বড্ড বেশি দাম নেয়। আর আমি তো প্রেশার কুকার ছাড়া ভাবতেই পারি না, এত সহজে রান্না হয়ে যায়। প্লাস রনর কোনো খিচুড়ি, ভাত, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ চট করে হয়ে যায়। 3টেই সেরামিকের, ইন্ডাকশান গ্যাস দুটোতেই রান্না করা যাবে। প্রত্যেকটার সাথে একটা করে উডেন স্প্যাচুলা দিয়েছে। বাইরের দেশে তো সবই ইন্ডাকশানে রান্না, আবার যদি কখনো ফিরেও আসি তাহলে এখানেও অসুবিধা হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে ক্যানাডা যাওয়ার দিন। আজকের মতো গুড নাইট।